ভারতপন্থীরা সবসময় তাদের দলকে কনভিন্স করে যে ভারতের কন্ট্রোল ছাড়া আমরা থাকতে পারবো না। বাট আমি মনে করি যে এই মুহূর্তে যদি যে রাজনৈতিক দল, যে একদম বলি যে রাজনৈতিক দল একটা ডিসিশন নিবে, ওকে বাংলাদেশে এখন যে ভারতে 5 লক্ষ ভারত বাংলাদেশে আছে তাদেরকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিব এবং ভারত থেকে কোনো আমদানি রপ্তানি করবো না, এটা যদি করে, অলরেডি তারা অলরেডি পেঁয়াজ পচতেছে আপনারা দেখতেছেন। আগে ভারতীয় রাজনীতিবিদরা বলতো যে আমরা, তারা পেঁয়াজ না দিলে নাকি আমরা ভাত খাইতে পারি না। সো এটা যে ভুল প্রমাণিত হয়েছে এবং যে আহ, আমরা তাদের ওখানে চিকিৎসার জন্য যাই, এটা কমে যাওয়া যায়, লস হয়েছে তাদের। সো ফাইনালি প্রথম দিকে তারা যে সমস্ত কূটনৈতিক ভাবে হার্ড লাইন দিচ্ছিল, আহ, যে কি বলে বিজনেস ভিসা বন্ধ এবং ব্লা 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 আরো কোনো কিছু, আমাদের যে আগরতলাতে যে আমাদের এম্বাসি ছিল ওখানের উপরে হামলা করেছে, সবকিছু এই হার্ডলাইন থেকে কিন্তু আস্তে আস্তে তারা তারা সরে আসতেছে। কারণ তাদের কূটনৈতিক যে প্ল্যানটা আছে সেটা সবসময় অ্যাগ্রেসিভ। সো এই অ্যাগ্রেসিভ করে তারা যাদের যতগুলো নেইবার আছে সবার সাথে সম্পর্ক খারাপ করেছে। সো এই মুহূর্তে আমরা যদি, এবং আমরা স্ট্রংলি যে সমস্ত ইনফরমেশন দেখতেছি, যেটা আফসারি স্যার অনেক কিছুই বলেছেন যে আহ, উনি 9 বছর ছিলেন দেশে, আসার পরে এস আলমের গাড়িতে এসছেন, এস আলমের এখনো বিজনেস টিজনেস তার ছেলে দেখাশোনা করতেছে, এরকম অনেক তথ্য আছে। এরকম তথ্য প্লাস হচ্ছে আমি শুধু অবাক হই যে বিএনপি, আচ্ছা দর্শক যেটা বলেছেন যে আমার কোনো কিছু থাকলে যেন আমি বিএনপি কে বলি, একটা জিনিস, আপনি একটা জিনিস দেখেন যে আপনি যদি, আমি মাঝে মাঝে কনক স্যারের শোতে আসি, কনক স্যারের শোতে ক্যাপ্টেন শাহনাজ যে এই পিরিয়ার পিলখানার একজন ভিকটিম, পরবর্তীতে তাকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে, সেই প্রথম ওর ভিতরে যে কতগুলো অস্ত্র, বাইনোকুলার, যেগুলো আমরা বাংলাদেশ আর্মি বা বিডিআর ব্যবহার করি না, এটা দিয়ে মিডিয়াতে সে এসেছিল, এটার জন্য তাকে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। সে বলেছে রেফারেন্স দিয়ে যে যখন এই 16 বছর ইয়া ছিল কি শেখ হাসিনার শাসন ছিল, তখন 5 জন বৈশিষ্ট্য রাজনৈতিক নেতা ওখানে যেতেন, শেখ হাসিনার সাথে দেখা করতেন এবং প্যাকেট নিয়ে আসতেন। এই যে এই তথ্যটা যদি জানে তাহলে বিএনপির কি করা উচিত? আইসা অ্যাটলিস্ট শাহনাজের সাথে যোগাযোগ করা উচিত, বা যে বলো তো আমাদের কে কে ছিল। কেউ কিন্তু করে নাই। আমি আমি শাহনাজের সাথে কথা বলছি, কেউ করে নাই। আমি পরবর্তীতে কয়েকটা স্টেজে এদের লোকজনের নামও আমি উল্লেখ করছি। কিন্তু এখন এইটার মানেটা কি? মানেটা হচ্ছে যারা ওই আহ, আমি এখানে বলবো হচ্ছে আহ, সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা কথা, এখন লেজ এখন কুকুর নাড়ায়, কুকুরের লেজ নাড়ায় না, লেজ এখন কুকুর নাড়ায়। সো ওদের ভিতরে এমন ডিপ স্টেট ঢুকে গেছে, এখন তারা ভারতপন্থী বা আওয়ামী লীগপন্থী যারা, ওরা নিজেরাই বুঝতে চায় না কি জন্য, কারণ তারা দে আর পার্ট অফ ইট। এই জিনিসটা আমরা বিশ্বাস করি দেখে আমরা চাই যে বাংলাদেশের আশা ভরসা এখন আওয়ামী লীগের পরে বিএনপি। বাট এই যে এই আশা ভরসাটা প্রকাশ পেয়েছে, আপনি দেখেন যে ম্যাডাম খালেদা জি একজন হাউসওয়াইফ ছিলেন, সেখান থেকে উনি দেশের যে নেতৃত্ব নিয়েছেন, নিয়ে এখন কি পর্যায়ে লোকজন দেখেন। কোন রবি ভাই যে বললেন জামাত ইসলামী আহ, বা- আহ, কি বলে ম্যাডাম খালেদা জিয়া বা তার পরিবারের এগেইনস্টে কথা বলে, বাট আমি কিন্তু এটার সাথে একমত নই। আমি দেখি যে তার জামাতের লোকরা কিন্তু বলতেছে যে সবাই যে শেখ হাসিনা, সরি বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেতা এবং সবার, এবং এটা আমরা মিডিয়া খুললেই দেখতে পাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাই ম্যাডাম খালেদা জি এটা উনি অর্জন করেছেন। বাট এই অর্জনটা তারেক জিয়া কিন্তু এখনো করতে পারেননি। আমরা আশা করতেছি উনি করবেন, কিন্তু উনি এখন কিন্তু করতে পারেন নাই, কারণ উনি সবসময় অনলাইনে আসেন। এবং আমরা চাই, এবং আমি আবারও স্ট্রংলি বলতেছি, ভারতপন্থীরা চায় তারেক জিয়া যেন না আসে, না আসলেই এই সালাউদ্দিনকে এই বিএনপির শীর্ষ জায়গায় দিবে এবং পরবর্তীতে ভারত তার মাধ্যমে কন্ট্রোল করবে। এই জিনিসটা আমি বারবার এবং প্রতিবারই বলবো এবং যে কোনো সিচুয়েশনে বলবো। সো উনি দর্শক যেটা বলতেছেন, আমি মনে করি যে একটা রাজনৈতিক দলের অন্ধ সমর্থকরাই তাদের ইয়াকে কি বলে ফ্যাসিস্ট হতে সহায়তা করে। আমি শেখ হাসিনার সমালোচনা করব, আমি তারেক জিয়ার সমালোচনা করব, আমি জামাতের সমালোচনা করব। আমি অলরেডি, আপনারা দেখছেন যে জামাত একটা মিটিং করতেছে, এটা জুলকারনাইন স্যার একটা ভিডিও ইয়া করছে যে তারা ভবিষ্যৎ নির্বাচনে কিভাবে ম্যানিপুলেট করা যায়, আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা ইয়া করতেছে। আমি এটা স্ট্রংলি কন্ডেম করি এবং আমি মনে করি যে আগামী নির্বাচন যেটা হবে এটা বাংলাদেশের সমস্ত আশা নিরাশার সবকিছুর আশার প্রতীক। এটা এই মুহূর্তে যদি এই নির্বাচনটা হয় বা না হয়, দুইটাই
একটা বাংলাদেশের জন্য একটা স্পেশাল সিচুয়েশন। এখন যদি আমি এটা মনে করছি, এখন যে বিডিআর পিলখানার যে ইনভেস্টিগেশন রিপোর্টটা বের হয়েছে, এখন যারা আওয়ামী লীগের যারা দোষী ছিল বিভিন্ন গুম খুন থেকে এগুলোর সাথে জড়িত ছিল, এটার একটা বিচারের প্রসেস চলতেছে এই মুহূর্তে। অ্যাকচুয়ালি নির্বাচনটা হলে আমি মনে করব এটা সরকারের জন্য সবকিছু ঠিক মতো ম্যানেজ করাটা আমি মনে করবো যে একটু ইম্পসিবল। এবং আমি মনে করি নির্বাচনটা যদি এটার জন্য পিছায়, এবং বিচার এবং এই যে বিডিআর পিলখানা হত্যার যে বিচার যেটা, এই বিচার যেটা আমি মনে করি যে সবাই আশা করতেছে যে নেক্সট নির্বাচনে বিএনপি আসতে পারে, বা ধরে নিলাম জামাত আসলো, যেটাই আসুক, তারা এই বিচারটা ঠিকমতো করবে কিনা এটা আমার বিশ্বাস নাই। আমার বিশ্বাস হচ্ছে প্রফেসর ইউনূসের যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, এইটাই বিচার কার্যটা সম্পূর্ণ সমাধান করে, বিচার কার্যটার প্রসেসটা করে তারপর নির্বাচনটা দিলে ভালো হয়। আমি মনে করি যে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য এটা সরকারের কোনো স্টেপ আমি বলবো না, বাট আমি মনে করব যে এটা অবশ্যই বিএনপির যারা আছে, জামাতের যারা আছে, তারা নিজেরাই বুঝতে পারবেন যে এরকম একটা সিচুয়েশনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন যেটা, এটা আমার কাছে মনে হচ্ছে আনম্যানেজেবল হয়ে যাবে এই সরকারের জন্য। এবং এট দ্য সেম টাইম আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী এখনো, সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ওয়াকার, যিনি বিভিন্ন প্রমাণ হয়েছে যে উনি বলেছিলেন যে বিডিআর পিলখানার ঘটনার সাথে শুধু বিডিআর ইয়ারাই জড়িত, এর উনি ফুল স্টপ দিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু এখন প্রমাণ হয়েছে। উনি আওয়ামী লীগ, রিফাইন আওয়ামী লীগকে আনতে চেয়েছেন। উনি আওয়ামী লীগের যত নেতা আছে সব বর্ডার পার করে দিয়েছেন। উনার উনার সময়কার আমলে 6 জন জেনারেল ভারতে পালিয়ে গেছে। এই জিনিসগুলোর দায় যারা, যেটাই হোক ইন্টিম গভর্নমেন্ট, এইটাই হচ্ছে সফলতার মাধ্যমে, ব্যর্থতা হচ্ছে উনি সেনাবাহিনীর কন্ট্রোলটা উনি এখনো নিতে পারেন নাই। সো এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় এবং সেনাবাহিনী আর নেতৃত্ব, আমি মনে করি যে গ্রাউন্ডের যারা নেতৃত্ব আছে, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, তারা অবশ্যই দেশপ্রেমিক এবং তারা অবশ্যই নির্বাচনে কোনো অনিয়ম হইতে দেবে না। এবং আমি মনে করি যে সামনের যে নির্বাচনটা হবে, সেনাবাহিনী যদি কোনো দল, যে কোনো দল যদি ভোট রিগিং বা কোনো কিছু করে, এটার জন্য হাইয়েস্ট লেভেলের হোস্টাইল ফোর্স ব্যবহার করা উচিত। আমি মনে করি এটাতে শুট টু কিল হলেও আমি অ্যাগ্রিড যে আগামী নির্বাচনে যারা ভোট ইয়ে করতে আসবে, এই প্রথম আমরা সব মানে বিভিন্ন দল, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করছে, এ থেকে একটা স্বচ্ছ নির্বাচনের একটা পরিবেশ হয়েছে। এই পরিবেশে সেনাবাহিনীকেও রিফাইন করে, জেনারেল ওয়াকারবিহীন সেনাবাহিনী করে নির্বাচন করতে হবে বলে আমি স্ট্রংলি বিশ্বাস করি। সো আমি মনে করি যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলে, এবং আমি মনে করি যে এই ডিসিশনটা যদি, আমি তো বললাম যে তারেক জিয়া সম্ভবত এই মুহূর্তে অন দ্য ওয়ে টু বাংলাদেশ, উনি আসার পরে সমস্ত রাজনৈতিক দলের সাথে আমার মনে হয় প্রফেসর ইউনুস গভর্নমেন্ট লেভেলে একটা, জাতীয় পর্যায়ে একটা একসাথে বসে ডিসিশন নেবেন বলে আমি আশা করতেছি। কারণ এই মুহূর্তে এই বিচারগুলো, আমি মনে করি প্রায়োরিটি হচ্ছে এই বিচারগুলো। আপনি একটা জিনিস দেখেন যে যখনই শেখ হাসিনা ভারতে থেকে অনেক চিল্লাপাল্লা করেছে, এটা কিন্তু ফাঁসির আদেশটা হওয়ার পরে কমেছে। এই যে আলম ফজলুর রহমান স্যার, জেনারেল ফজলুর রহমান স্যারের যে আহ, প্রতিবেদনটা, তদন্ত প্রতিবেদনটা বের হয়েছে, এর সাথে ভারতের ইনভলভমেন্ট অন্য কিছু বলার সাথে সাথে, এটা কিন্তু এডিশনাল প্রেশার টু দা গভর্নমেন্ট। আমি আশা করতেছি যে ইন্টিম কোর্ট, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই আহ, যে আহ, আহ, যে তদন্ত প্রতিবেদনটা, এটা স্বচ্ছ হয়েছে। আমি বলবো কি জন্য, এর মধ্যে কিন্তু বর্তমান রানিং যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনি আওয়ামী লীগের আমলে ইনভেস্টিগেশনে ম্যানিপুলেট করেছেন, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। বর্তমান যে আইজিপি আছেন তার বিরুদ্ধে এই তদন্ত রিপোর্ট করেছে। সো আমি মনে করি শুধু একটাই আমার এই তদন্ত রিপোর্টে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমি দেখলাম যে আহ, কনক সারোয়ারের সাথে কনক সারোয়ার এবং মেজর সুমন একটা কথা বলেছেন যে তারা জেনারেল ওয়াকারকে ধন্যবাদ দিয়েছেন যে তাকে অপশন দেওয়া হয়েছিল যে উনি ইচ্ছা করলে অনলাইনে ইন্টারভিউ দিতে পারেন অথবা লিখিতভাবে দিতে পারেন, কিন্তু উনি নিজে এসছেন। এখানে তো আমি প্রথমেই বলবো যে আবার ইলিয়াস হোসেনের কাছে শুনলাম যেদিন জেনারেল ওয়াকার আসে ওদিন নাকি স্পেশাল খানা দানার ব্যবস্থা করেছে। এখানে হচ্ছে এটা, এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা দেওয়া যাবে না। আমরা সবাই জানি যে উনাকে এই কমিশনের এই যে অপশনগুলো দিয়েছে, অনলাইনে দেওয়া যাবে, লিখিতভাবে দেওয়া যায়, এটা উনাকে তো দেওয়াটা উচিত হয় নাই উনার। এবং আমরা সবাই জানি যে ওই সময় 17 বেঙ্গলের অ্যাক্টিং অধিনায়ক হিসেবে 250 সৈনিক নিয়ে উনি পিলখানার বাইরে ছিলেন, কিন্তু এইটাতেই উনি ওখানে ছিলেন, কোনো অ্যাকশন গ্রহণ করেন না, এটাতেই এমবিএমএল মিলিটারি ল সেকশন 31-এ উনি দোষী।
সো এত কিছুর পর এবং এই যে এই জিনিসটা জেনারেল ফজলুর রহমানও বলেছেন যে র্যাব বিজিবি এদের কোনো আদেশের দরকার ছিল না ওখানে ইয়া করার জন্য। সো উনি ওখানে হাজির ছিলেন। তো উনি তো অপারেশন পরিচালনা করেন না, অথবা এখানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে excuse me, উনাকে আমরা এখানে দায়মুক্তি দেওয়া যেত, কিন্তু যদি উনার যে সিরিজ অফ অ্যাক্টিভিটিস ওখানে বসে থেকে উনি জেনারেল হাকিমকে বলেছে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে, জেনারেল তারেক সিদ্দিক না করেছে, জেনারেল তারেক সিদ্দিক করে ফোন করেছে। এই কনভারসেশনে ওখানে মেজর মুনির 26 লং কোর্সের হাজির ছিল। জেনারেল ওয়াকার এখন পর্যন্ত এই যে এই গত 17 বছরে যে সমস্ত সেনাবাহিনীর অফিসাররা বৈষম্যের শিকার হচ্ছে, চাকরি হারিয়েছে, তারা অ্যাপ্লাই করেছে, তাদের অ্যাপ্লাই শুধু প্রসেস করতেছে এখন পর্যন্ত, কাউকে দেয় নাই। কিন্তু এই মেজর মুনির 26 লং করছে, তাকে অলরেডি এনে তার র্যাঙ্ক যত বেনিফিট আছে সব দিয়ে তার মুখ বন্ধ করে সে এখন টেক্সাসে আবার চলে আসছে।